এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, আমার নাম পরিতোষ বর্মন আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। আজকে আবারও নিয়ে এলাম দুটি খুব সুন্দর গল্প শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে চলুন আর দেরি কিসের। আর যদি আপনারা এই ধরনের গল্প শুনতে ভালোবেসে থাকেন তাহলে গল্পের শেষে অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করি গল্পটা। সে আসছে সে। পাণ্ডুরঙ্গ খুশিতে লাফাতে লাফাতে বাড়ির আঙ্গিনায় ছোটাছুটি করছিল। পাণ্ডুরং ছিল বলরামের ছোট ছেলে, মাত্র 7 বছর বয়স। বলরামের পরিবার ছিল খুব ছোট্ট কিন্তু ভীষণ সুখী। বলরাম, তার স্ত্রী সুলভা, মা রেখামা, বড় ছেলে গজানন আর ছোট পাণ্ডুরং। বলরাম একজন খেটে খাওয়া কৃষক, যার ডান পা ভেঙে গিয়েছিল। তবুও সে দিনরাত পরিশ্রম করে যেত। সাধারণ একটা দরিদ্র সীমার জীবন। সকালে ঘুম থেকে উঠে সোজা খেতে কাজ করতে চলে যেত। পাণ্ডুরঙ্গ আজ খুব খুশি ছিল, কারণ তার প্রিয় পিসি বাড়িতে আসার কথা। দুপুর 3টে নাগাদ বলরামের মা রেখমা বলরামকে বলল, বলরাম, ঘরে তো আটা একদম শেষ হয়ে গেছে, একটু পাশের গ্রামে গিয়ে পিষে নিয়ে আয় তো, একদমই কিছুই নেই। বলরাম তখন ক্ষেত থেকে দুপুরের খাওয়ার জন্য বাড়িতে এসেছিল। সে বলল, আচ্ছা যাচ্ছি। তখনই বড় ছেলে গজানন বলল, বাবা, আমি যাব। গজাননের বয়স তখন 12-13 হবে। বলরাম একটু ভেবে বলল, ঠিক আছে, তবে অন্ধকার হওয়ার আগেই ফিরে এসো। গজানন ঘর থেকে বেরোতে যাবে এমন সময় ছোট্ট পাণ্ডুরঙ্গ পিছু নিয়ে পড়ল। সে জেদ করল যে তাকেও যেতে হবে দাদার সঙ্গে। পাণ্ডুরঙ্গ জোরে জোরে কাঁদতে লাগল, চিৎকার করতে লাগল। মহারাষ্ট্রের বড় ভাইকে দাদা বলে ডাকা হয়, তাই পাণ্ডুরঙ্গ গজাননকে দাদা বলেই ডাকত। সুলভা বলল, আরে নিয়ে যাও না ওকে। কিন্তু রেখমা বলল, না না, একেবারেই পাঠিও না, ফিরতে ফিরতে যদি অন্ধকার হয়ে যায়, এই রাস্তা একদম ভালো না। কিন্তু পাণ্ডুরঙ্গের তো এক কথা, যেতেই হবে। শেষ পর্যন্ত গজানন বাধ্য হয়ে তাকে নিয়েই রওনা দিল। সারাদিন খেলার পরে পাণ্ডুরঙ্গ জামা কাপড় একদম নোংরা হয়ে গিয়েছিল। মা তার একটু ভালো জামা কাপড় পরিয়ে দিল, চুলে তেল মেখে আঁচড়ে দিল, আর নিজের আঁচলের মুখ দিয়ে তার মুখটা ভালো করে মুছে দিল। এছাড়াও পাণ্ডুরঙ্গের হাতে একটি 24 আনার কয়েন গুঁজে দিল। গজানন কাঁধে চালের বস্তা তুলে নিল, অন্য হাতে ছোট্ট ভাইয়ের হাত ধরে দুজনে হাঁটতে শুরু করলো গ্রামের পথ ধরে। পাশের গ্রামে পৌঁছতে 1 ঘন্টার মতো সময় লাগে। পথটা অনেকটা দূরে। মাঝপথে পাহাড়ি ঢাল, একটা বড় জলধারা, যাকে সবাই নালা বলে, সেটা পার হতে হয়। পাহাড়ি পায়ে চলার পথ ধরে 2 ভাই নামতে শুরু করলো। সেই নালাটায় সারা বছর জল থাকে। পার হওয়ার জন্য বড় বড় পাথর বসানো আছে, যেগুলো পা ফসকালেই বিপদ। কিন্তু এসব দেখে পাণ্ডুরঙ্গ খুব আনন্দ হচ্ছিল। ঝর্ণার মতো জল বয়ে চলেছে, সেই শব্দে সে আরও উল্লাসিত হয়ে উঠল। নালা পেরিয়ে আসতেই গজানন পাণ্ডুরঙ্গকে নিজের ডান দিকে টেনে নিল, কারণ বাম দিকে তাল শুরু হবে। এইবার শোনো এই তাল কি জায়গা। আজ থেকে 5-6 বছর আগে সেই তাল পেরিয়ে বাঁ দিকের ঘন গাছে ঢাকা একটি জায়গায় এক বৃদ্ধ দম্পতি এসে থাকতে শুরু করেছিল, যাদের একটা বড় নান্দি মানে ষাঁড় ছিল। তারপর থেকে সবাই সেই জায়গাটিকে নন্দীওয়ালার তালপাড় বলে ডাকতে শুরু করে। ওই ঝুপড়ি ঘরে থাকতেন একজন মানুষ, নাম ছিল সরোজা, আর তার স্ত্রী পুতলাবাই, যাকে সবাই মারাঠিতে আদর করে পুতলাডা বলে ডাকত। সরোজা ছিল একেবারে রোগা পাতলা মানুষ। সারাদিন তার ষাঁড়টিকে সাজিয়ে
পাশের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো আর চাষের কাজ করত। তার সঙ্গে পুতলাও মাঠের কাজে হাত লাগাতো। কিন্তু হঠাৎ একদিন সরোজা এমন এক রোগে পড়ল যে সে আর বিছানা ছেড়ে উঠতেই পারল না। এবার সব দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নিল পুতলা। একজন মহিলা হয়েও সে পুরুষদের মতোই সমস্ত কাজ সামলাতে শুরু করল। বিশাল দেহ, উঁচু কণ্ঠস্বর, মুখে কড়া চাহনি, তার চেহারায় ছিল অদ্ভুত একটা দাপট। সে কখনো কারো কাছ থেকে তামাক চাইতে দ্বিধা করত না। গায়ের রং ছিল কালচে, কিন্তু সারা দেহে রূপা রূপা গয়না পরে থাকত সব সময়। কিন্তু একদিন হঠাৎ করেই খবর এলো সরোজা মারা গেছে। তবে পুতলা ভেঙে পড়েনি, একা হাতেই সব কিছু সামলাতে লাগলো। কিন্তু সমাজ কি কাউকে সহজে ছাড়ে? একা মেয়েদের দিকে সমাজ কি দৃষ্টিতে তাকায় তার নতুন করে আর বলার কিছু নেই। পুতলার সঙ্গেও তেমনটাই হতে থাকলো। গায়ের কিছু পুরুষ তাকে হেনস্থা করতে শুরু করলো। আর তারপর এক ভোরে তালপাড়ের ওপারে নালার পাশে এক বিশাল বটগাছের তলায় লোকজনের চিৎকারে চারিদিক গর্জে উঠল। গায়ের লোক দৌড়ে গিয়ে দেখল সেই বটগাছের ডালে পুতলাটা গলায় দড়ি দিয়ে ঝুলছে। তারপর থেকে শুরু হয় নানান কানাঘুষো। কেউ বলে ও হেরে গিয়ে নিজেই প্রাণ দিয়েছে, কেউ বলে ওর কারো সঙ্গে সম্পর্ক ছিল তাই কেউ খুন করে ঝুলিয়ে রেখেছে। সত্যি কি আর মিথ্যা কি সে শুধু জানে ঈশ্বর। তবে একটা সত্য, সেদিন থেকেই তালপাহাড় হয়ে ওঠে এক অভিশপ্ত জায়গা। অনেকে এখনও বলে সেই বিশাল বটগাছের তলায় তারা পুতলার ছায়া ঘুরতে দেখেছে। কখনো কখনো কেউ শুনেছে পেছন থেকে চুপি চুপি কে যেন ডাকছে। কেউ আবার শুনেছে তার পায়ের আওয়াজ যেন হাঁটছে ঠিক পিছনে। পাণ্ডুরঙ্গ কিছুই জানত না, কিন্তু গজানন জানত সব কিছু। আর সেই পুরনো গা ছমছমে কথাগুলো এখন তার মাথায় ঘুরছে বারবার। যাবার সময় তার ঠাকুমাও তাকে বলেছিল, ওই তাল পাহাড় হয়ে ছোট ভাইকে নিয়ে যেও না বাবা, ওই তাল পাহাড় খুব একটা ভালো না। তাই গজানন ছোট ভাই পাণ্ডুরঙ্গকে ডান হাতে টেনে নিজের কাছাকাছি নিয়ে নিল। ধীরে ধীরে তারা তাল পাহাড়ের রাস্তায় এগিয়ে যেতে লাগল। গায়ে পৌঁছতে তখন সন্ধ্যা প্রায় 5টা বাজে। গজানন তখন চাতালে, মানে আটা পেশার জায়গায়। হঠাৎ করে গায়ের বিদ্যুৎ চলে গেল। এখন তার কিছুই করার নেই, বসে থাকা ছাড়া। 1 ঘন্টা কেটে গেল। 5:30 নাগাদ আবার আলো এলো, কিন্তু তখন অনেকেই তাদের শস্য নিয়ে হাজির। আর যাদের সিরিয়াল ছিল আগে তাদের কাজ শুরু হলো আগে। 6:30 নাগাদ গজানন শস্য মিলে ঢুকল। আর 15 থেকে 20 মিনিট পরে মিল থেকে গমের আটা পিষে দিয়ে দিল। তখন ছিল হেমন্তকাল। আপনারা জানেনই, শীতকালে সন্ধ্যা খুব তাড়াতাড়ি নামে আর রাত হয় দীর্ঘ। সেই কারণে অন্ধকার নামা শুরু করে, একেবারে ঘন কালো কালি হয়ে ওঠে রাত। গজানন তখন মিলে মালিককে অনুরোধ করল, কাকু একটা আলো দেবেন। তখন মিলওয়ালা একখানা ললটেন তার হাতে দিলেন আর বললেন, কাল সকালে ফিরিয়ে দিবি, এই নে। গজানন কাঁধে চালের গাঁটরি তুলে নিল আর হাতে ধরল ললটেন। কিন্তু তাতেই ভুল, তার একটা হাত ব্যস্ত হয়ে যাওয়ায় সে আর পাণ্ডুরঙ্গের হাত ধরতে পারল না। বারবার বলে দিল, ভাই আমার পাশে পাশে থাকবি, কোথাও হারিয়ে যাস না। কিন্তু গজানন নিজেও তখন তাড়াতাড়ি হাঁটছিল, কারণ ভয় পাচ্ছিল সেও। আর ছোট্ট পাণ্ডুরঙ্গ অত তাড়াতাড়ি চলতে পারছিল না। দুজনে যখন নালার কাছে পৌঁছালো তখন ঘন কালো অন্ধকার সব কিছু ঢেকে ফেলেছিল।
সামনে রাস্তা গজাননের চোখে একদম স্পষ্ট হচ্ছিল না আর। চলতে চলতে গজানন যখন একেবারে গ্রাম সংলগ্ন নালার কাছে পৌঁছালো, তখনই তার শরীর জুড়ে একটা কাঁপুনি খেলে গেল। কারণ ঠিক ওই জায়গার কাছেই ছিল সেই নন্দীওয়ালার তাল, আর তার সামান্য দূরেই দাঁড়িয়েছিল সেই বিশাল বড় বটগাছ, যে গাছে পুতলাবাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। গজানন চোখ তুলে ওদিকে না তাকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গাটা পার করে চলে যেতে চাইল। কিন্তু ঠিক তখনই কি যেন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সে নিজেই বুঝতে পারল না কি হচ্ছে। মাথাটা কেমন হালকা লাগতে লাগলো, মনে হলো যেন শরীরটা নিজের নিয়ন্ত্রণে আর নেই। ভয় আর অজানা আতঙ্কে গজানন আরও দ্রুত হাঁটতে লাগলো। এই তাড়াহুড়োর মধ্যে পাণ্ডুরঙ্গ কখন তার থেকে পিছিয়ে পড়েছে সে বুঝতেই পারেনি। সে ভাবছিল পাণ্ডুরঙ্গ তার পাশেই হাঁটছে, কিন্তু বাস্তবে পাণ্ডুরঙ্গ অনেকখানি পিছিয়ে পড়েছে, অন্ধকারে একা। পাণ্ডুরঙ্গ তখন বাচ্চা ছেলের মতো ভয় পেয়ে গেছে। তার গলা শুকিয়ে গেছে, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। সে ভাবছিল, যদি আমি চিৎকার করি আর কেউ বা কিছু আমার ডাক শুনে আমাকে মেরে ফেলে। ঠিক সেই মুহূর্তে সে একটা হালকা কসরত বা হলচল শুনতে পেল আশেপাশে। পাণ্ডুরঙ্গ থেমে গেল। তারপর খুব নিচু গলায় ভীত কণ্ঠে সে ডাকতে লাগল, দাদা, 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 দাদা। কিন্তু সেই কাঁপা কণ্ঠ গজাননের কানে পৌঁছায়নি, কারণ গজানন তখন অনেক দূরে এগিয়ে গিয়েছে। পাণ্ডুরঙ্গ শুধু দেখতে পাচ্ছিল দূরে একটা কাঁপতে থাকা লণ্ঠনের আলো। আরও ভয় পেয়ে গেল সে। তার গলা বুঝে আসছিল, চোখে জল এসে গিয়েছিল। তখনই একটা হিমশীতল আওয়াজ শুনতে পেল সে একেবারে পিছন থেকে, পাণ্ডুরঙ্গ, পাণ্ডুরঙ্গ। সে চমকে ঘুরে দাঁড়ালো, চারপাশে তাকাতে লাগলো, কিন্তু কোথাও কেউ নেই। অবশ্য সেই মেয়েলি কণ্ঠস্বর ছিল স্পষ্ট, ধীরে উচ্চারিত, কিন্তু কানে বেঁধে যাবার মতো। ভয় আরও বেড়ে গেল তার। আরও একবার ডাকা হলো তাকে, এবার যেন নিজের মায়ের কণ্ঠস্বর, পাণ্ডুরঙ্গ, বেটা, পাণ্ডুরঙ্গ, পাণ্ডুরঙ্গ, বেটা, পাণ্ডুরঙ্গ। পাণ্ডুরঙ্গ মনে মনে ভাবল, এটা তো মা, মা এসেছেন। সে দৌড়ে পিছনে ফিরল, আর তখনই সে দেখতে পেল পেছনে দাঁড়িয়ে আছে একটা কুয়াশাচ্ছন্ন লম্বা কালো নারী ছায়া। প্রথমে পাণ্ডুরঙ্গের মনে হলো এই তো মা, কিন্তু কয়েক কদম এগিয়ে সব পরিষ্কার হয়ে গেল। এ তো মা নয়, এটা কিছু একটা, অন্য কিছু। তারপর সেই নারীর আকৃতি ধীরে ধীরে তার মুখ তুলল। পাণ্ডুরঙ্গ তাকিয়ে রইল নিঃশব্দে। সেই মুখ সাদা, চোখের মধ্যে কোনো মনি নেই। সাদা চোখ, ভয়ানক ফাঁকা, শরীরে ছেঁড়া শাড়ি, আর সারা গা জুড়ে রূপার গহনা ঝলমল করছে। হঠাৎ সে অদ্ভুত রকমের হেসে উঠল। তাতে উকি দিল তার লালচে উঁচু দাঁতগুলো। পাণ্ডুরঙ্গের ভয় যেন প্রাণ বের করে নিল। সে একদম থমকে গেল, পা নড়ল না, গলা দিয়ে আওয়াজও বেরোল না। ঠিক তখনই ঘণ্টির শব্দ বাজল, ষাঁড়ের গলায় বাঁধা ঘণ্টি। একটা ষাঁড় এসে সামনে দাঁড়িয়ে পড়ল। তার চোখ দুটো পাণ্ডুরঙ্গের দিকে। তারপরে সেই মহিলার ছায়া তার একটা হাত তুলল, আর পাণ্ডুরঙ্গের মাথায় ছুঁয়ে দিল সেই হাত। হাতটা ছিল ঠান্ডা, আর কোনোই পর্যন্ত ছিল চুড়ি ভরা। টনটন করে চুড়ির আওয়াজ উঠছিল।
পাণ্ডুরঙ্গ একেবারে যেন এক জ্যান্ত পুতুল হয়ে গিয়েছিল। তার চারপাশে সেই ছায়া মহিলা ঘুরতে লাগল। তার হাঁটার শব্দ, গহনার ঝংকার, ভয়াল অন্ধকার, সব কিছু মিলিয়ে এক বিভীষিকার নাচ চলছিল তার চারপাশে। ঠিক সেই সময় গজানন তখন তীব্র দৌড়ে বাড়ির দিকে ছুটছিল, আর পাণ্ডুরঙ্গ একেবারে স্থির, বিস্মিত, স্তব্ধ। হঠাৎ তার চোখের পাতা উল্টে গেল, আর সে শটান মাটিতে পড়ে গেল অচেতন অবস্থায়। এদিকে গজাননের হুঁশ ফিরল। সে ডান দিকে তাকালো, পেছনেও তাকালো, কিন্তু পাণ্ডুরঙ্গ নেই। কাঁধে থাকা আটা ছুঁড়ে ফেলে দিয়ে সে ছুটে গেল পেছনের দিকে, সেই নন্দওয়ালার তাল পেরিয়ে আবার সেই বট গাছের দিকে। আর তখন গাছটার নিচেই সে দেখতে পেল পাণ্ডুরঙ্গ পড়ে আছে নিস্তেজ অবস্থায়। সে দৌড়ে গিয়ে তাকে তুলতে লাগলো। তার চোখে আতঙ্ক, গলায় কাঁপা কাঁপা আওয়াজ, পাণ্ডু, পাণ্ডু, ওঠো ভাই, ওঠো, পাণ্ডু, পাণ্ডু। কিন্তু পাণ্ডুরঙ্গ কিছুতেই উঠছিল না। তবে তার শ্বাস চলছিল, তাই গজানন নিশ্চিত হলো সে এখনও বেঁচে আছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর পাণ্ডুরঙ্গ অল্প হুঁশে এলো। অবচেতন কণ্ঠে সে শুধু বলল, দাদা। গজানন তাকে কাঁধে তুলে নিল, আর প্রায় দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে রওনা হলো। যে রকম পারা যায় আটা ভর্তি বস্তাও কোনো রকমে কাঁধে নিল সে। অন্ধকার ভেদ করে ঘাম ছড়াতে ছড়াতে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে সে বাড়ি পৌঁছে গেল। কিন্তু তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, ঠিক কি হলো ওদের সঙ্গে? পাণ্ডুরঙ্গ কখন ছুটে গেল? সে কিভাবে পিপল গাছের নিচে গিয়ে পড়েছিল? সব কিছু ভীষণ অদ্ভুত। কিন্তু যদি সে এটা বাড়ির লোকজনকে বলে, তাহলে তারা অকারণে চিন্তা করবে, আর হয়তো তাকে বকাও দেবে। তাই গজানন কিছুই বলেনি, শুধু বলল, পথে একটু দেরি হয়ে গেছে মা, আর আস্তে আস্তে পাণ্ডুরঙ্গ ঘুমিয়ে পড়েছিল। রাতের খাবার শেষ হলো। সুলভা, পাণ্ডুরঙ্গের মা, তখন তাকে ডাকতে বাইরে এলো। আর ঠিক তখনই পাণ্ডুরঙ্গ হঠাৎ ঘুম ভেঙে লাফিয়ে উঠল। সুলভা চমকে গেল। সে বাড়ির লোকজনকে জানালো, পাণ্ডুরঙ্গের জ্বর এসেছে, শরীর জ্বলছে, সে পাগলের মতো বকবক করছে। গজানন ছুটে গেল। বলরাম আর রাকমাবাইও বাইরে থেকে ভেতরে এলো। পাণ্ডুরঙ্গের শরীর জ্বরে পুড়ছে। শীতের রাত, তারপরেও সে কাঁপছে। তার গায়ে 3-4টা চাদর চাপানো হলো। ঠান্ডা কিছুতেই কমছে না, এবং সে হঠাৎ অদ্ভুত কথা বলতে শুরু করলো। মুখ দিয়ে পাগলের মতো সংলাপ বের করতে লাগলো। একটা কথা শুনে রাকমাবাই অবাক হয়ে গেল, কারণ পাণ্ডুরঙ্গ হঠাৎ বলে উঠেছিল, মা, মাটন कैसा है? এই কথা শুনে সে স্তব্ধ হয়ে গেল। 6-7 বছরের ছোট্ট পাণ্ডুরঙ্গ সে কি করে এমন কথা বলল? তার তো মাটনের কথা জানারই কথা না। রাকমাবাই গজাননের দিকে তাকালো। তার চোখে ছিল প্রশ্ন, ভয় আর সন্দেহ ভরা। সে জিজ্ঞাসা করল, গজানন, সব সত্যি করে বল, রাস্তায় কিছু হয়েছিল কি? গজানন মাথা নিচু করে বলল, হ্যাঁ মা, একটু দেরি হয়েছিল। আমার হাতে লণ্ঠন ছিল, আর আমি পাণ্ডুরঙ্গকে বলেছিলাম আমার পাশে পাশে চলতে। কিন্তু সেই তাল পর্যন্ত পৌঁছাতেই আমার মনে হলো কেমন অস্বস্তি লাগছে, তাই আমি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা। পেছনে পাণ্ডুরঙ্গ যে আর নেই আমি বুঝতেই পারিনি। তাল পার হয়ে খানিক দূরে যেতেই বুঝলাম ও আমার সাথে নেই। এই বলে গজানন কেঁদে ফেলল। সে তার মাকে সব বলল, যা ঘটেছিল পাণ্ডুরঙ্গের সাথে সেই বটগাছের নিচে। রাকমাবাই এই শুনে কপালে হাত মারলেন। গজানন তখন চুপচাপ দাঁড়িয়ে। সুলভা কান্নায় ভেঙে পড়েছে। রাকমাবাই হঠাৎ উঠে পূজা ঘরের দিকে গেলেন। সেখান থেকে একটা পুঁটলি নিয়ে এলেন, আর পাণ্ডুরঙ্গের পাশে বসে তার মাথায় সেই পুঁটলির মধ্যে থাকা আগুনের ছ্যাঁকা লাগালেন।
কিছুক্ষণের মধ্যেই পাণ্ডুরঙ্গের কম্পন একটু কমে এলো। 5 মিনিট যেতে না যেতেই জ্বর খানিকটা কমে এলো। তারপর রাকমাবাই তাকালেন শুলভা আর গজাননের দিকে। তাদের উদ্দেশ্যে বললেন, পাণ্ডুরঙ্গের উপর কারো ছায়া এসে পড়েছে। আমার জানা আছে এখন কি করতে হবে। আগামীকাল শনিবার, যদি আজ রাতটা কোনোভাবে কেটে যায়। রাকমাবাইয়ের এই কথা শুনে শুলভা আর বলরামের চোখে একটু শান্তির ছায়া এলো। গজাননকে কেউ বকেনি, কারণ সেও তো এক টুকরো শিশু। ভোর হতেই সবাই জেগে উঠল। শুলভার অনুরোধে গজানন ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে একটা ইঞ্জেকশন দিল পাণ্ডুরঙ্গকে। প্রায় 1 ঘন্টা তার জ্বর কম থাকলো, কিন্তু পুনরায় সেই আগের মতো উঁচু জ্বর। আর পাণ্ডুরঙ্গ আবার শুরু করলো অজানা অদ্ভুত বকবক, এবং সে বারবার একই কথা বলে যাচ্ছিল। মা মটন খাবে? মা মটন খাবে? মা মটন কে খেয়েছে? ঘরের কেউ বুঝে উঠতে পারছিল না পাণ্ডুরঙ্গ কি বলছে, কিন্তু রাকমাবাই তখন সব বুঝে গেছেন। তিনি আর দেরি না করে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগলেন। তার আগেই তিনি গ্রামের মাংসওয়ালাকে খবর পাঠিয়ে দিয়েছিলেন সন্ধ্যায় তার মাটন লাগবে। এই কথাটা যেন সেই মাটনওয়ালা ভুলে না যায়। সন্ধ্যা 6টা বাজতেই রাকমাবাই ঘর থেকে বেরিয়ে গ্রামের সেই মাংসওয়ালার কাছ থেকে মাংসের জন্য কিছু টুকরো নিয়ে নিলেন। বাড়ি ফিরে তিনি চুল্লি জ্বালালেন, মানে উনুন জ্বালালেন। একটা হাঁড়ি চাপালেন আগুনে, তাতে মাংস রেখে মশলা নুন দিয়ে রান্না করতে শুরু করলেন। মাংস রান্না হয়ে গেলে তিনি বাজরার একটি মোটা রুটি বানালেন। রুটির উপর সাজিয়ে রাখলেন সেই মাংস, সঙ্গে রাখলেন একটা তামাকের পুটলি আর চুনের একটা ছোট্ট কৌটো। সব জিনিস একটা পুটলিতে বেঁধে তিনি গজাননের কাছে এলেন। গজাননের মাথায় হাত রেখে বললেন, পাণ্ডুরঙ্গের উপর পুতলিবাইয়ের ছায়া এসে পড়েছে, আর এটাকে ঠিক করার দরকার। এই পুটলিটা নিয়ে তোকে ওই বাড়ির পাশের ওয়ারি পেরিয়ে সেই পুকুর ধারে যেতে হবে, আর সেখানেই এটাকে ফেলে আসতে হবে। তারপর গম্ভীর গলায় বললেন, যেতে যেতে কারো সঙ্গে কথা বলবি না, পিছনে ফিরে তাকাবি না, একবারও না। তাড়াতাড়ি সেটা ফেলে দিয়ে সরাসরি বাড়ির দিকে চলে আসবি। হাঁটতে হাঁটতে ওই গাছটাকে একবার ঘুরে আসবি। তোর মুখ আপনা আপনি ঘরের দিকে ঘুরে যাবে। আর একদম মনে রাখবি, ফিরে এসে হাত পা ধোয়ার আগে ঘরে ঢুকবি না। গজানন তখন ছোট্ট ছিল, তবু সে বেশ বুঝদার ছিল। সে জানত তার বাবা এটা করতে পারতেন না। সে তার বড় ভাইয়ের মুখের দিকে তাকালো। গজানন তখনও ছোট ছিল, তবু সে একটু হলেও বুঝত। সে জানত তার বাবা এটা করতে পারবে না। একটা ছোট্ট বাছুরের মতো মাথা নাড়িয়ে সে সম্মতি দিল, পটলিটা হাতে নিল আর সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। চলতে চলতে সে নালার ধারে পৌঁছালো। নালা পার হয়ে সে দেখতে পেল সেই পুকুরটা, আর তার পেছনে সেই বটগাছ। গাছটার দিকে চোখ পড়তেই তার শরীরের ভেতর কেমন একটা কাঁপুনি বয়ে গেল। সব মনে পড়ে গেল সেই বটগাছ থেকে ঝুলে থাকা পুতলিবাইয়ের লাশ। তার মাথা তুলতেই সাহস হচ্ছিল না। ঠিক তখনই একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। পিপল গাছের পাতা ঝমঝম করে কাঁপতে লাগলো। সেই আওয়াজ, সেই অনুভব, সব কিছু অদ্ভুত ভয় নিয়ে বেরিয়ে এলো। গজানন থেমে গেল, আর ঠিক তখনই সেই বটগাছ থেকে ভেসে এলো একটা অদ্ভুত আওয়াজ। ওই আওয়াজটা খুব ভয়ঙ্কর আর অদ্ভুত ছিল। তাতে এক ধরনের নেগেটিভ শক্তি আর টান স্পষ্ট অনুভব করছিল গজানন। সে তার হাতে থাকা তার মায়ের দেওয়া পুটলিটা ছুঁড়ে দিল সেই বট গাছের দিকে। ঠিক তখনই সে পেছনে তাকাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক মুহূর্তে থেমে গেল। চোখের কোণ দিয়ে যেন কিছু একটা নড়াচড়া করতে দেখল সে।
সে একদম অস্থির হয়ে গেল, দাঁড়িয়ে রইল, না নড়ে না চড়ে। তার শরীর কাঁপতে শুরু করলো, ঘাম ঝরতে লাগলো টপ টপ করে। তার মনে পড়ল দিদিমা কি বলেছিলেন, পিছনে তাকাবি না, যেমন গেছিস ঠিক তেমনই সেই বট গাছকে এক চক্কর দিয়ে ফিরবি। সে তাড়াতাড়ি সামনের দিকে চোখ ফেরালো। চোখের কোণ থেকে সেই ছায়া উধাও হয়ে গেল। গজানন ভয় পেতে পেতে ধীরে ধীরে পা ফেলতে ফেলতে গাছের দিকে এগোতে লাগলো। গাছের কাছে পৌঁছতেই, চক্কর দিতে সে কয়েক কদম এগোতেই পিছন থেকে পায়ের আওয়াজ পেল। এক ঝটকায় মনে হলো শরীরে যেন বজ্রপাত হলো। সে মনের মধ্যে ভগবানের নাম নিতে থাকলো আর এগিয়ে চলল। কিন্তু প্রতিটি পদক্ষেপের সঙ্গে পেছন থেকে পাওয়া পায়ের টুংটাং শব্দ আরও জোরে হতে লাগলো। আর ঠিক তখনই সে পিঠে এক অদ্ভুত স্পর্শ অনুভব করল। হাড় পর্যন্ত কেঁপে উঠল তার। সে আর কিছু না ভেবে এক দৌড়ে পিপল গাছকে চক্কর দিয়ে সেই শব্দের মাঝে চিৎকার করতে করতে সোজা ছুটে চলল বাড়ির দিকে। সে দৌড়ে বাড়ির উঠোনে এসে থামল। হাত পা ধুয়ে মুখে পানি দিয়ে এক ঝাঁপে ঘরে ঢুকে পড়ল। আর সবচেয়ে অবাক করা বিষয়, ঠিক 1 ঘন্টার মধ্যে পাণ্ডুরঙ্গের জ্বর একদম চলে গেল। সে একেবারে স্বাভাবিক হয়ে পড়ল, খেলতে লাগলো, আগের মতো হাসতে লাগলো, কথা বলতে লাগলো। এই দৃশ্য দেখে সুলভা, গজানন আর রাকমাবাইয়ের চোখে জল এসে গেল খুশিতে। ভয় পাওয়া সেই পাণ্ডুরঙ্গ তখন তার বাবা বলরামের কোলে, আর সবাইকে দেখিয়ে এক দারুণ হাসি দিল। এটাই ছিল আজকের প্রথম গল্প। এবার শোনা যাক দ্বিতীয় গল্প। আমার নাম পরিতোষ। আজ আমি আপনাদের যে গল্পটা বলবো সেটা আমার জীবনের এক সত্য ঘটনা। ঘটনাটা সেই সময়কার যখন আমি 8ম শ্রেণীতে পড়ি। দীপাবলি ছুটি আসছে আর আমি ভাবছি ছুটি কাটাতে কোথায় যাওয়া যায়। বাবা গ্রামের বাড়ি আসছেন না বলে আমি ঠিক করলাম মায়ের গ্রামের বাড়ি বেড়াতে যাব। ছুটি শুরু হতেই আমি মায়ের গ্রামের বাড়িতে পৌঁছে গেলাম। আর তারপর থেকে শুরু হলো আমাদের মজা, দুষ্টুমি আর অ্যাডভেঞ্চার। মায়ের 2 ভাইপো ছিল, দীনেশ আর মহেশ। দীনেশ আমার থেকে বছর খানেক বড় আর মহেশ 2 বছরের ছোট। 3 জনেই একসাথে মিলে ভীষণ দুষ্টুমি করতাম। আমরা যখনই গ্রামে যেতাম দিদিমা সব সময় আমাদের একটা কথা বলতেন, ওই পুরনো টিলার দিকে কখনো যেও না। আর আমরা শুধু মাথা নেড়ে হ্যাঁ বলতাম। আমরা সেই টিলার পাশে বহুবার গিয়েছি, তবু কখনো তার উপরে ওঠার সাহস করিনি। দীপাবলির আর 2 দিন বাকি। সেদিন খেলাধুলো করে বাড়ি ফিরছি। দিদিমা উঠোনে বসেছিলেন। মা, মামি, মেশো, মা সবাই মিলে দীপাবলির মিষ্টি বানাচ্ছিলেন। মামা তখন বাড়িতে ছিলেন না আর দাদু নিউজ দেখছিলেন। এমন সময় দিদিমা আবার বললেন, যাও খেলা করো, কিন্তু ওই পুরনো ঠিলার দিকে যেও না যেন। এইবার আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা দিদিমা, আপনি বারবার এই কথা বলেন কেন? একবার বলুন না, ওখানে কি এমন আছে? দিদিমা মুখটা গম্ভীর করে বলল, এটা বাচ্চাদের বলার মতো গল্প না, তবে বলি, ওখানে একটা পুরনো ভাঙা বাড়ি আছে, যেটা ঠিকঠাক না, ভয়ঙ্কর, যেখানে কারো যাওয়া উচিত না। আমি দীনেশ আর মহেশ জেদ ধরলাম, না, আপনি আমাদের পুরো গল্পটা শোনান। ঠিক তখন বাইরে হালকা অন্ধকার নেমে এসেছে। গল্প শোনার একেবারে পারফেক্ট সময়। দিদিমা গল্প বলা শুরু করলেন। ওই বাড়িটা বন্ধ হয়ে গেছে 10 থেকে 12 বছর আগে। তোদের মা আর মামাও ছোটবেলায় সেখানে খেলতে যেত। ওই বাড়িটা মাটি, পাথর আর কাদার তৈরি। সময় চলে যায়, বাড়িটা ভেঙে পড়ে। যারা সেখানে থাকতো তারা অন্য কোথাও চলে যায়। বাড়িটা খালি পড়ে থাকে। আর এক বছর প্রবল বৃষ্টির সময় একজন মহিলা কে জানে কোথা থেকে এলো,
সে বৃষ্টির হাত থেকে বাঁচতে ওই বাড়িতে আশ্রয় নেয়। আর তারপর সে ওই ভাঙা বাড়িটাতেই থাকতে শুরু করলো। সে ছিল এক আলগা মনের মহিলা, মানসিকভাবে একটু দুর্বল। বয়স হবে প্রায় 55 বা 60-এর কাছাকাছি। তার নাম লোকে ডাকত ভাগাবাই, কারণ সে সর্বদা ভয়ে ভয়ে থাকত। কখনো এখানে কখনো ওখানে ছুটে বেড়াতো। তার আসল নাম কেউ জানতো না, সে নিজেও কখনো কাউকে বলেনি। মুখটা ছিল কুচকানো, চুলগুলো সাদা এলোমেলো, আর কাপড় ছিল ছেঁড়া ফাটা। গাটা ছিল শুকনো পাতলা, একেবারে কঙ্কালসার। ছোট শিশুরা তাকে দেখে ভয় পেত, আর মায়েরা সন্তানদের বলতো, চুপ কর, না হলে ভাগাবাই এসে যাবে। ভাগাবাই সারা দিন গ্রাম জুড়ে ঘুরে বেড়াতো, ভিক্ষা চাইতো, আর মাঝে মাঝে কিছু একটা দেখে ভয় পেয়ে দৌড় দিত। অন্ধকার নামার আগে সে ফিরে যেত সেই ভাঙা টিলার বাড়িতে। গ্রামে কিছু দুষ্টু ছেলে ছিল যারা ইচ্ছে করে তাকে জ্বালাতো। রাতে গিয়ে তার বাড়ির দরজায় পাথর ছুঁড়ে মারত। ভাগাবাই রেগে যেত, দিনে বেরিয়ে এসে গালিগালাজ করত, কিন্তু রাতে ভয়ে সেই ভাঙা বাড়ির অন্ধকার কোণায় লুকিয়ে বসে থাকত। এই পর্যন্ত শোনার পর আমি দিদিমাকে থামিয়ে প্রশ্ন করলাম, এখন কোথায় ভাগাবাই? দিদিমা একটু থেমে গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, দেখ, ভাগাবাই যেমনই হোক, সে খুব কাজের মানুষ ছিল। যে ওকে কোনো কাজ দিত সে কোনো কথা না বলে নিঃশব্দে করে ফেলত। শুধু বাচ্চাদের সে সহ্য করতে পারত না, কারণ ওরা তাকে ভয় পেত, কাঁদত, তাকে কটু কথা বলতো। সব ঠিকঠাক চলছিল। কয়েক বছর কেটে গেল। হঠাৎ এক বছর গ্রামে এলো প্রবল ঝড় আর দুর্দান্ত বৃষ্টি। তীব্র বাতাসে অনেকের ঘরের ছাদ উড়ে গেল। পরদিন সকালে ঝড় যখন থামল, তখন প্রবাসীরা ভাগাবাইকে মনে করল। অনেকেই তার খোঁজে সেই টিলার বাড়ির দিকে গেল। গিয়ে দেখে বাড়ির একপাশের দেওয়াল ভেঙে পড়েছে, অর্ধেক ছাদ উড়ে গেছে। পরে পুলিশ আসে, মাটি সরানো হয়, আর তখনই দেখা যায় ভাগাবাই সেই ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়ে মারা গেছেন। পুরো গ্রাম শোকস্তম্ভ হয়ে যায়। যেমনই হোক, ভাগাবাইকে তারা আপন করে নিয়েছিল। তবে গ্রামবাসীরা বলেন, সেই দিন তার দেহ মাটির নিচে চাপা পড়লেও তার আত্মা, তার ছায়া এখনও ওই বাড়িতে রয়ে গেছে। এ কথা বলতে বলতে দিদিমা কিছুক্ষণ চুপ করে গেলেন। তার চোখে যেন পুরনো দিনের স্মৃতি খেলে গেল। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেকেই বলেছে পূর্ণিমার রাতে তারা দেখেছে ভাগাবাইকে। সে ওই ভাঙা টিলার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। অনেক শিশুদের উপর নাকি তার ছায়া এসে পড়ে। তাই এখন কেউই আর ওই বাড়ির ধার কাছেও যায় না। আমরা দিদিমার মুখের দিকে তাকিয়ে গল্প শুনছিলাম নিঃশব্দে। গল্পটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আমার দৃষ্টি তখন দূরে সেই পুরনো টিলার দিকে, যেখানে হয়তো আজও কেউ আছে, চুপ করে, অপেক্ষায়, ভয়ে নাকি রাগে। তারপর আমরা চুপচাপ উঠে গিয়ে খেতে বসলাম। কিন্তু গল্পটা আমার মন থেকে আর কখনোই মুছে যায়নি। তাই আমি ভাবলাম আজকে সেই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো শ্রোতা বন্ধুরা, একটি ছিল বড় গল্প আর একটি ছিল ছোট গল্প। তো আপনারা অবশ্যই জানাবেন এই দুটি গল্পের মধ্যে কোন গল্পটি আপনাকে বেশি রোমাঞ্চকর লেগেছে। আর আপনাদের মনে যদি কোনো গল্প থেকে থাকে কিংবা স্বপ্নে যদি কোনো গল্প আসে, তাহলে সেটা ছোট্ট করে হলেও আমাকে কমেন্টে জানাবেন। আর সেই গল্পের অনুসন্ধানে আমি হয়তো আরও একটি বড় গল্প বানিয়ে সেটাকে আপনাদের জন্য তুলে ধরতে পারবো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। সবাই ভালোবাসা দেবেন এবং সঙ্গে থাকবেন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বঙ্গ।